লেখিকা রিমা বিশ্বাসের আবরণ। জীবন নিজের ইচ্ছে মতো সুন্দর করা যায় কি? পাওয়া যায় কি যা মন চায়? সত্যব্রত তো পাননি তেমন করে। সামনে বিমল আর ওর স্ত্রী কাকলি বসে। দুজনের মাঝের পুরাতন সম্পর্কটা আজও একই রকম নতুন, যেমনটা ছিল আজ থেকে ৩০ বছর আগে, যা সত্যব্রতর আর নেই। বিমল চা শেষ করে ফেলেছে, কাকলির দিকে তাকিয়ে কিছু একটা বলতে যাচ্ছিল, তার আগেই কাকলি বলল, না একদম আর নয়, তুমি আজ সকাল থেকে খুব বাড়াবাড়ি রকম চা খেতে শুরু করেছো। সত্যব্রত ওর কথা ধরে হেসে বলল, তা খাক না কাকলি। যখন ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ছি আমরা দুজন, তখন একসঙ্গে হস্টেলের রুম শেয়ার করি। এদিকে চায়ের নেশা খুব। সে সময় হস্টেলের মালির স্ত্রী ছিল আমাদের চা দাত্রী। আমরা দুজন ভিন্ন, আর কেউ জানতো না ব্যাপারটা। ওর 7 বছরের ছেলেকে দিয়ে জানলা দিয়ে চালান হতো চা, ওই হ্যারিকেনের ফুয়েল ট্যাঙ্কের ভিতর ভরে। মালিককে ও হ্যারিকেন আমি আর বিমল মিলে কিনে দিয়েছিলাম। কাকলি মুখ টিপে হাসে, তার চাইতে দুজন দুটো গার্লফ্রেন্ড করতে পারতে। তখন কি তুমি আসতে বিমলের লাইফে? ভেবে দেখো, বরের জন্য কিন্তু এই লাক্সারিয়াস লাইফ পাচ্ছ। সেই অমূল্য ধনটিকে অপরের হয়ে গেলে তুমি কোথায় যেতে? কাকলির গায়ের রং শ্যামলা, অল্প বয়সে বেশ রোগা ছিল, ইদানিং শরীর বয়সের কারণে ছড়িয়েছে। চুল পাতলা, ডাইয়ের মাঝে কিছু সাদা ঝলকের দেখা মেলে। কাকলির চোখ দুটো বড় সুন্দর ছিল একটা সময়। বয়স হলে অল্প বয়সের সেই টান টান আর জল ভাবটা আর চোখে থাকে না। আর এখন তো ওর চোখে চশমাও চলে এসেছে। ও কোলের কুশনটা নিয়ে বলল, হ্যাঁ আমি গরিব বাড়ির মেয়েই ছিলাম। আপনার বন্ধুর সঙ্গে প্রেম না হলে বাবা মা হয়তো খুব সাধারণ একটা চাকরির ছেলের সঙ্গে বিয়ে দিত, কিন্তু আমি আজ যা জীবন পেয়েছি, বিমলকে একবার জিজ্ঞেস করুন না, আমার পরিবর্তে অন্য কাউকে বিয়ে করলে ও কি আজকের মতো সুখী থাকতো? কথাটা যেন একেবারে হাড় পাজরা পর্যন্ত ঝাঁকিয়ে দিল সত্যব্রতর। জিভ প্রায় শুকিয়ে এলো। হঠাৎ মনে হলো কাকলির সামনে নির্বস্ত্র বসে সে। কাকলি যেন কোনো আধুনিক যন্ত্রে ওর মনের অলি গলি ঘুপছি সব স্ক্যান করে ফেলেছে। এ প্রশ্ন কি সত্যব্রতকে খোঁচা দেওয়ার জন্য নয়? বিমল বোধহয় ওর মুখের পরিবর্তন ধরে ফেলেছে, তাই প্রসঙ্গ বদলাতে বলল, তিতির এখন কোথায় রে সতু? এ আরেক অস্বস্তির প্রশ্ন। সত্যব্রতর মেয়ে তিতির একটা বেকার ছেলের সঙ্গে পালিয়ে গিয়েছিল। সত্যব্রত যখন তাকে পেল তখন সে বিয়ে করে বসে আছে। ছেলেটার অভিসন্ধি স্পষ্ট ছিল, মালদার লোকের মেয়ে ভাসিয়ে বিনাশ্রমে তার সম্পত্তি হাতাও। ছেলেটা দেখতে যা ভালো ছিল, কিন্তু চাকরি বাকরি কি ব্যবসা কিছুই করতো না। বাড়িও মধ্যবিত্ত। ওসব মনে পড়তে মুখের পেশি আপনা আপনি শক্ত হয়ে গেল। এদিকে বিমলের মেয়ে এখন ইউকেতে, সে ইঞ্জিনিয়ার। নিশ্চয়ই কোনো জিনিয়াসের সঙ্গেই তার বিয়েও হবে। দীর্ঘশ্বাসটাকে জোর করে চাপতে গিয়ে মাথার ভিতরটা জাম হয়ে গেল। এই সত্যব্রত কলেজে কি শার্প ছেলেই না ছিল? ওর চেহারা দেখে মেয়েরা এক বাক্যে প্রেমে পড়ে যেত। চাকরির অফার পকেটে নিয়ে ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় বসেছে। বড় গর্ব হতো নিজেকে নিয়ে। মনে হতো বিশ্বের সেরা মেয়েটা হবে ওর জীবন সঙ্গী, একটা সুন্দর জীবন হবে ওর, ছেলে মেয়ে নিয়ে একটা সফল সংসার। কিন্তু কি হলো? ওকে চুপ করে থাকতে দেখে বিমল আরও প্রসঙ্গ বদলালো। তোর অবিনাশকে মনে আছে? চোখ তুলে চাইল সত্যব্রত। বুকের গোপনের নির্গত হতে থাকা অবিরাম বিষ, দুঃখের বায়ু আর নিঃশ্বাসে বের করলো না। গোপনীয়তা কতটা আছে জানে না, তবু আড়াল করাই লৌকিকতা এই ধর্মের সত্যব্রত মুখে একটা অনুসন্ধানের অভিব্যক্তি এনে বলল, অবিনাশ বসু ফাইনাল ইয়ার, আমাদের সিনিয়র ছিল। হ্যাঁ, সে তো এখন বাবাজি। মানে বলিস কি? সত্যব্রত কিছুটা যেন হয়রান। হ্যাঁ রে, দোয়েল দিঘিতে জমি জায়গা কিনে আশ্রম বানিয়ে বিশাল ব্যাপার। চ না একদিন ঘুরে আসি। প্রস্তাব নিয়ে ভাববার আগেই ফোন এলো বাড়ি থেকে। মালতীর ফোন। ফাল্গুনির দেখভাল করার মেয়ে। ফোন ধরতেই মুখে একটা বিরক্তির কালো ছাপ ফুটে উঠল। তারপর হ্যাঁ আসছি বলে ফোন রেখে দিল সে। কাকলি জিজ্ঞেস করলো, ফাল্গুনি ভালো আছে সতুদা? গলায় কোনো আওয়াজ প্রায় না করে একেবারে ঠোঁট নাড়ার মতন করে সত্যব্রত বলল, ওই মাঝে একজন নিউরোকে দেখাচ্ছিলি না? বিমল জিজ্ঞেস করে। সত্যব্রত সত্য প্রকাশে আগ্রহী নন। গলার স্বর ফিকে হয়ে যায় আরো। তাতে কিছু ইমপ্রুভ হলো ওর হেলথের? সত্যব্রত একটা হালকা শ্বাস ফেললো নিজের অগোচরে। বলল, কই আর
একবার ভেলোরে নিয়ে গিয়ে দেখতে পারিস। আমার শালা এই ফেব্রুয়ারির এন্ডে যাবে বলছিল, তুই যদি বলিস। সত্যব্রত উঠে পড়ে, না আজ উঠি, আর ওকে নিয়ে অতদূর ট্রাভেল করাও সমস্যা বলে প্রসঙ্গের সমাপ্তি টানল। বিমল ওর সঙ্গে নিচে নেমে এসেছে। পার্কিং চত্বরের কাছে দাঁড়িয়ে দুজনে। সত্যব্রত ড্রাইভার গাড়ি বের করছে। বিমল হাত রাখলো সত্যব্রতের কাঁধে। তোর জন্য এক এক সময় খুব খারাপ লাগে রে সতু। তোর পার্সোনাল লাইফে তুই আরও অনেক কিছু ডিজার্ভ করতিস। একটা এমন চার্মিং, স্মার্ট আর লাইভলি ছেলে। তোর সঙ্গে চিত্রার যদি রিলেশনটা হতো তবে হয়তো। সত্যব্রত হাসে, কেন, কি খারাপ আছি আমি? বাড়ি, গাড়ি, ব্যাংক ব্যালেন্স, চ্যারিটি সবই তো আছে, আর করছিও। বিমল লজ্জিত হয়, আরে তা নয়, আসলে ফাল্গুনির অসুস্থতার জন্য। শরীর থাকলে অসুখ করবেই। বলতে বলতে গাড়িতে উঠে বসে সত্যব্রত। তারপর জানলার কাঁচ নামিয়ে বলে, চিত্রার কথা কেন মনে এলো তোর হঠাৎ এতদিন পর? ওকে তোর ভালো লাগতো না? লাগতো, কিন্তু ও অমরের সঙ্গে তখন রিলেশনে। কচু, অমর ওর পিছনে পড়েছিল। ললিত দাদের বাড়ি যখন ওরা গানের রিহার্সালে আসতো তখন পরিষ্কার বোঝা যেত ওর তোর প্রতি ক্রাশ ছিল। জানি না, আমি ইঞ্জিনিয়ারিং পড়ছি আর ও আমার থেকে প্রায় 3 বছরের জুনিয়র হবে তখন। দেখা হয়েছিল অবিনাশদার বাড়িতে, তারপর ওখানেই যা বারবার দেখা সাক্ষাৎ। জানলাম অমরের সঙ্গে আছে, ওই তো। কিন্তু অমরের সঙ্গে ওর বিয়ে হয়নি জানিস? সত্যব্রত মাথা নেড়ে বলল, বহুদিন আগে একবার দেখা হয়েছিল, তখন জেনেছি। ও মাই গুডনেস, তা তখন কি তুই? তখন আমি তিতিরের বাপ। সত্যব্রত হাসে। হাসি মুখ বিমলেরও। বলল, চিত্রা এখন দিব্যি আছে, কানাডার বাসিন্দা, বর ডাক্তার, বেশ নামকরা সাইকিয়াট্রিস্ট। জার্নাল বেরিয়েছে অনেক, বইও আছে ভদ্রলোকের। বুকটা ধক করে উঠল শুনে। আজকে সব কথার ভিতর কি সত্যব্রতকে কাহিল করার বান লুকিয়ে আছে? কেন সব কথাতেই মনে হচ্ছে ওরা ধরে ফেলেছে ওকে? গাড়ি চলতে শুরু করেছে। বুকের বাপাসটা কেমন চাপ চাপ লাগছে। বিমল জোর করে 2টো সিঙাড়া খাওয়ালো। ডালটায় ভাজা ছিল মনে হয় সিঙাড়াগুলো। হয়তো তাতেই অ্যাসিড হলো, নাকি প্রেশার বাড়লো। ঝিমঝিম করছে শরীরটা। ড্রাইভারকে বলবে একটা ওষুধের দোকানের সামনে দাঁড়াতে, জানলার দিকে মুখ ফেরাতে। শো শো করে বয়ে যাওয়া রাস্তা, দোকান আর লাইটে মনটা হু হু করে বইতে শুরু করলো ক্ষণিকের জন্য। চিত্রার বিয়ে হয়েছে সাইকিয়াট্রিস্টের সঙ্গে, আর সত্যব্রত স্ত্রীর চিকিৎসা করিয়েছে। সাইকিয়াট্রিস্টের কাছে যদিও লোককে বলে নিউরোলজিস্ট, সাইকিয়াট্রিস্ট বললে লোকে অন্যভাবে নেয়। এ কথা বলা যায় না সবাইকে, তাই নিউরোর সমস্যা বলে চালিয়ে দেয় সত্যব্রত। বন্ধু বান্ধবদের বলেছে কোঅর্ডিনেশনের প্রবলেম, হাত থেকে জিনিস পড়ে যায়, হাঁটা চলা করতে গিয়েও টাল খায় এক এক সময়। কিন্তু তাই কি? ফাল্গুনি শারীরিক দিক দিয়ে সম্পূর্ণ সুস্থ, অন্তত এখনো পর্যন্ত তাই। ওকে সঙ্গ দিতে পারে না সত্যব্রত, তাই সব সময়ের একটা মেয়ে রেখে দিয়েছে। কোনো মানুষের সঙ্গ দেওয়া যায় তখনই যখন সে মনের কথা শোনার ও বোঝার যোগ্যতা রাখে। মনের কথা শোনা মাত্র সে আপন ফিলোসফি দিয়ে সামনের মানুষটার ফিলিংসের গোষ্ঠীর তুষ্টি করে, তাকে দোষী বা বোকা সাব্যস্ত করে না। অহেতুক বোঝানোর প্রচেষ্টায় সামনের মানুষটার ভাবনাকে হেয় করে না, আর অহেতুক তার চরিত্র নিয়ে সন্দেহ করে না। ফাল্গুনের এসব গুণই আছে। ফাল্গুনি নিজেকে সঠিক আর দুনিয়ার সমস্ত লোককে বেঠিক মনে করে, আর তার মধ্যে পড়ে ওর সন্দেহপ্রবণ মানসিকতা। সত্যব্রত আজও ভুলতে পারে না ললিতা বৌদির ওপর ওর কুৎসিত আক্রমণ। সত্যব্রতর মামাতো দাদার বউ ললিতা, একটা সময় মামাবাড়ি খুব ঘন ঘন যাতায়াত ছিল, তাই ভাবছিল ললিতা বৌদির সঙ্গে একটু বেশি। বৌদি কম, বন্ধু বেশি ছিল ললিতা বৌদি। সত্যব্রতর বিয়ের পরপর ললিতা বৌদি প্রায় আসতো বাড়ি। সঙ্গে নিয়ে আসতো সত্যব্রতর পছন্দের মৌরলা মাছের টক, কখনো ফলি মাছের ঝোল। বৌদির হাতের রান্না খুব ভালো। ও রান্না পেলে সত্যব্রত খুব তৃপ্তি করে খেত। বাড়ি যেহেতু খুব কাছাকাছি, তাই ছুটির দিনের দুপুরের দিকে এক ফাঁকে বৌদি রান্নাগুলো দিয়ে যেত। ফাল্গুনি খেতে বসে একবার বলল, তোমার ললিতা বৌদি ক্যারেক্টার ঠিক আছে? প্রশ্নটায় রাগে ঝলসে গিয়েছিল মাথা। চোখে তার প্রকাশ করে সত্যব্রত জানতে চেয়েছিল, হঠাৎ এরকম প্রশ্ন? না, যে মেয়ে মানুষ পরপুরুষের জন্য ভর দুপুরে এমন ছুটে ছুটে রান্না নিয়ে আসে, তার চরিত্র নিয়ে আমি কেন, যে কেউ সন্দেহ করবে। তোমাদের কালচারে এরকম হয় হয়তো ফাল্গুনি, কিন্তু আমাদের কালচারে এরকম কখনো শুনিনি। তাছাড়া ললিতা বৌদি আমার বৌদি কম, বন্ধু বেশি। আশা করি এরপর তোমার আর কোনো কনফিউশন থাকবে না। এরপর এক পৌষের সন্ধ্যায় বৌদি পিঠে পুলি নিয়ে এলো। হয়তো কিছু বলার ছিল সত্যব্রতকে। ফাল্গুনি যে অনেক দূরত্বের একজন ততদিনে বোঝা হয়ে গিয়েছিল তারও। বলল,
সতু, তোর সঙ্গে কিছু কথা ছিল। বৌদিকে সঙ্গে নিয়ে পাশের ঘরে গেল সত্যব্রত। বৌদি কেঁদে ফেলল, বলল, তোর দাদা ইদানিং জুয়া খেলা ধরেছে, টুটুলের জ্বর, একটা ডাক্তার দেখাবো, তার হাতে পয়সা নেই। পাড়ার বোস বৌদি ওর গাছের 4টে নারকেল দিল, আর আমার ভাইপো দিয়ে গিয়েছিল গুড়, তাতে পিঠে কটা করেছি। তুই ভাই আমায় কটা টাকা ধার দিবি, মাস পড়লি ফেরত দিয়ে দেব। হঠাৎ দরজাটা ধরাস করে খুলে একেবারে রণমূর্তি ধরে দাঁড়ালো ফাল্গুনি। ঠাঠা গলায় বলল, সুদ সমেত দেবেন তো? সত্যব্রত চমকে উঠেছে, বৌদিও থতমত। ফাল্গুনি তখন এক উন্মাদিনী, ও ফুঁসছে। আমি প্রথম থেকে জানি এ মেয়ে ছেলে ভালো না, দেওর ভুলিয়ে খাওয়ার ধান্দা। ছি, ভদ্রবাড়ির মেয়ে হয়ে এমন চরিত্র। তুমি কালচারের কথা বলছিলে না, এই তোমাদের কালচার? দরজা বন্ধ করে টাকার লেনদেন। অতই যদি সৎ হতে তোমরা, তবে আমার সামনে কেন হয় না এসব কথা? ললিতা বৌদি আর এক মুহূর্ত না দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে প্রায় ছুটে বেরিয়ে গেল। সত্যব্রত দিক বিভ্রান্তের মতন কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে ছুটল বৌদির পেছনে। মামাবাড়ি এসে বৌদির হাতে পায়ে ধরল, কাকুতি মিনতি করলো, কিন্তু বৌদি আর টাকা নিল না। বলল, তুই আর আসিস না রে সতু, আমি এ জীবনে এমন অপমানিত আর কখনো হইনি। ললিতা বৌদির সঙ্গে ওই সম্পর্কের রীতি মামাবাড়িতে যাবার সত্যব্রতর বন্ধ হয়ে গেল। কোন মুখে আর যায়? যদিও মামাবাড়ির কোনো অনুষ্ঠানে নিমন্ত্রণ এলে সেখানে যাওয়ার জন্য ফাল্গুনি বেশ অস্থির হয়ে পড়ত। ও যেন ললিতা বৌদিকে দেখাতে চাইতো ও ধরে ফেলেছে এবার, তোমরা মুখ লুকোও। ও কেন আড়ালে থাকবে? পাশের বাড়ির স্কুলে পড়া মেয়ে সিঞ্জিনী সত্যব্রতকে সতুদা ডাকত। দেখা হলে সে সময় নিয়ে কথা বলতো সত্যব্রতর সঙ্গে, কারণ সেও সতুদার মতো ইঞ্জিনিয়ার হতে চায়। সত্যব্রত বৈশাখের এক ভোরের দিকে শুনল ফাল্গুনির চিল চিৎকার। ধরফর করে বিছানা ছেড়ে উঠে এসে দেখল বাড়ির বাউন্ডারির পাশে ফুটে থাকা জুই গাছটার নিচে দাঁড়িয়ে ফাল্গুনি চেঁচাচ্ছে। এইটুকু মেয়ে, তার কি পাকাম! বলি, মেয়ে এত বদ, তার খেয়াল আছে? মেয়েকে বিয়ে দেবেন না? ওপাশ থেকে সিঞ্জিনের মার গলাও শোনা যাচ্ছে। নিজের ছেলে মেয়ে হলে বুঝতে পারবে, পরের মেয়েদের চরিত্র নিয়ে এমন আবোল তাবোল বকলে কি হয়। বদ তুমি, তোমার চিন্তা ভাবনা। বেচারা আমাদের সতু কি ডাইনির পাল্লায় পড়লো ভাই ছেলেটা। সত্যব্রতর মা শেষে বেরিয়ে এসে ও বাড়ি গিয়ে ক্ষমা চেয়ে এলো। সত্যব্রত আর ও পাড়ায় থাকতে পারল না। যেতে আসতে মোড়ের মাথায় হাসি টিটকিরি। যারা ওর সামনে দাঁড়াতে ভয় পেত তারা ওর মুখের ওপর ওকে নিয়ে হাসাহাসি করছে। কানাঘুষো শুনল মানুষজন বলছে, ওর ক্যারেক্টার নিশ্চয়ই ঠিক নেই, নইলে বউ এত কেন সন্দেহ করবে। তাই পাড়া ছাড়ল সত্যব্রত। আলাদা বাড়ি, আলাদা এলাকা, সেখানেও ফাল্গুনি নতুন উপদ্রব। তা হলো সত্যব্রত কেন দেরি করে বাড়ি ফিরছে। নতুন বাড়ি থেকে অফিসের দূরত্ব অনেক। বাড়ি নিয়েছে হাওড়া আর অফিস পার্ক সার্কাসে। আসা যাওয়ার সময় নষ্ট তো হয়ই। চোখ মুখ লাল করে ফাল্গুনি ইন্টারোগেট করে, বাড়িতে মধুমতি নামের একটা মেয়ে কেন ফোন করে? ইপসিতা হালদার কে? নির্লিপ্ত থেকে সত্যব্রত উত্তর দেয়, মধুমতি আমার সেক্রেটারি, ফোন তো করবেই। তারপর ক্যাসারল থেকে রুটি নেয়, খায়। সত্যব্রতর স্বভাব ওরকমই, রেগে কথা বলা, রাগ দেখানো, মেজাজ করা, এমনকি চড়া গলার উত্তর করাও ওর ধাতে নেই। আর ইপসিতা, ওর নির্লিপ্ততায় ফাল্গুনি আরও সন্দিগ্ধ হয়। কলিগের ওয়াইফ অ্যানিভার্সারি পার্টির জন্য তোমার সঙ্গে কথা বলতে বাড়িতে ফোন করেছিল। তারপর খেয়ে দিয়ে চুপচাপ উঠে যায় সত্যব্রত। রাতে ফ্যাচ ফ্যাচ কান্নার শব্দ শোনে, কিন্তু শান্ত স্থির স্বভাবের হলেও মানুষের মন তো। সেখানে প্রেম, মান অভিমান, ঘৃণা, রাগ, অতিথির মতো যাওয়া আসা করলেও বিদ্বেষ তার একটা পাকা ঘর রেখেই যায়। সেই বিদ্বেষের থেকে বেরিয়ে আসা চাক বাঁধা বিতৃষ্ণা আর ফাল্গুনির পিঠে সান্ত্বনার হাত রাখার প্রবৃত্তি জাগায় না। সম্পর্ক সরতে থাকে একে অপরের বিপরীতে। বিয়ের একেবারে পরপর এতটাও অস্বস্তিকর ছিল ফাল্গুনি। সত্যব্রতকে ভালোবাসত সে। কখন সত্যব্রত অফিস থেকে ফিরে ওর সঙ্গে গল্প করবে এই আশায় থাকতো। অপেক্ষা করত একসঙ্গে বেরিয়ে পড়ার, অপেক্ষা করত ছুটির দিনগুলোর। আর সেখানে সত্যব্রতর দিকে একভাবে চেয়ে থেকে গুনগুন গান ধরত ফাল্গুনি, আমারও পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো। তারা ভরা রাতের জ্যোৎস্নার বর্ষণে আলিঙ্গনে আবদ্ধ দুই শরীর তখন আর ভিন্ন অস্তিত্বের নয়। সেই ছিল হাতে গোনা কয়েকটা সুখের রাত আর দিন। এরপর এক সকালে জলখাবার খেতে বসে ফাল্গুনি ছুটতে গেল বাথরুম। ওর বমি করার আওয়াজ পেয়ে যখন চিন্তিত সত্যব্রত ল্যান্ডফোনের রিসিভারটা সবে তুলেছে, তখন মা বলল,
ফাল্গুনী মা হবে সতু, ভালো খবর, আগে আমার বেয়ানদের জানা। ফাল্গুনীর মা বাবা এলেন, ওর মা বললেন প্রথম সন্তান মেয়ের বাবার কাছেই হয়, তাই ফাল্গুনীকে নিয়ে যাব ভাবছি দিদি। সত্যব্রতর মা বললেন আমার কাছে থাকলেও যত্নে ত্রুটি হতো না ভাই, তবে আপনাদের যেমন মন চায় করুন, আমার কোনো আপত্তি নেই এ নিয়ে। ফাল্গুনী যদিও যেতে চাইছিল না, সত্যব্রতর মুখে মুখ গুজে বলেছিল আমি এখানেই ভালো থাকি। সত্যব্রতর এখন বয়স 65, আজকের যুগের মতো ডেসপারেট ছিল না সে, কেমন যেন ভয় আর লজ্জা হলো বউকে নিজের কাছে রাখতে। তবু মায়ের কাছে করেছিল আবেদন ফাল্গুনী এখানে থাকুক না, আমি দেখভাল করতে পারবো। মা বললেন তোর বাড়ি আসা ঠিক আছে, আমি একা মহিলা বাড়ি থাকি, তার ওপর তুই মাঝে মধ্যে অফিসের কাজে বাইরে বেরিয়ে যাস। কোন ভরসায় আমি ফাল্গুনীকে কাছে রাখি? ওখানে তার দাদারা আছে, তার বৌদিরা আছে, তোর শ্বশুর সমর্থ, শাশুড়ি জোয়ান, তাই আর সাহস হলো না ফাল্গুনীকে আটকাবার। ফাল্গুনী শিলিগুড়ির মেয়ে, তাই অফিস সেরে প্রতি উইকেন্ডেও যাওয়া হতো না সত্যব্রতর, কিন্তু তবু যাতায়াত করেছে 7 মাস ধরে, তখনও কোনো পরিবর্তন দেখেনি স্ত্রীর মধ্যে। পরিবর্তন শুরু হলো মেয়ে নিয়ে ফাল্গুনীর ফিরে আসার পর থেকে। ললিতা বৌদিকে অপমান করার আগেও বাচ্চা রায়াকে বিশ্রীভাবে গালাগাল দিয়েছিল ফাল্গুনী। খালি ব্যাটা ছেলেদের প্রতি ঝোঁক, দাদা যখন টিভি দেখে তখনই ও ঘরে গিয়ে তিতিরে জামা খোঁজার দরকার পড়ে, কী সব নষ্টামি এগুলো। আয়া মেয়েটা তখন হাতের ভাঁজ করা তিতিরের কাঁথাগুলো মেঝে ফেলে চেঁচালো আমি আজ 6 বছর হলো কাজ করছি, আজ পর্যন্ত কেউ এমন অপবাদ দেয়নি। চাপা গলায় সত্যব্রত ধমকায় তখন ফাল্গুনীকে, কি করছো কি, লোক গেলে আবার লোক পাবে। ফাল্গুনী সেদিন এক অচেনা দৃষ্টিতে চেয়ে বিদ্রুপের স্বরে বলেছিল ও তবে সাই তোমারও আছে, বেশ ভালো, চলুক তবে। অদ্ভুতভাবে চমকে গিয়েছিল সত্যব্রত, এমন ধারার কথা আগে কখনো শোনেনি ফাল্গুনীর মুখে। ধীরে ধীরে বিষ বান ক্রমশ সম্পর্কে পছন্দ ধরিয়ে দিল। মেয়েটা বেড়ে উঠল নিজের মতন। সত্যব্রত সংসারের জন্য সময় বের করার আর প্রয়োজন বোধ করছিল না। যতটা সময় বাইরে কাটানো যায় ততটাই ভালো, নইলে ঘরে ঢুকে ফাল্গুনী বিষ দৃষ্টি, ওর কথার ধারালো ফলা। মহিলা কলিগদের নিয়ে অহেতু কৌতূহল সত্যব্রতর জীবন অসহনীয় করে তুলছিল। মেয়ে যখন একটা উৎকট ছেলের খপ্পরে পড়ে বিয়ে করে বসলো, তখন সত্যব্রত ঠিক করে নিয়েছে এদের কারোর সঙ্গে আর কোনো বন্ধনে থাকবে না। কপালে আর এ জীবনে সুখ সন্তুষ্টির যোগ নেই, তাই ও নিয়ে আর ভেবেও লাভ নেই। জীবনে যা কামিয়েছে তার অর্ধেকের বেশি দান করে দিয়েছে চিকিৎসা ক্ষেত্রে, যাতে অর্থহীন চিকিৎসা হয়, আর বাকি টাকা রেখেছে নিজের আর স্ত্রীর ভবিষ্যৎ ভালোভাবে চলে যাওয়ার মতো। মেয়ে জামাই তার কাছে দুরভিসন্ধির পাত্র, তাই মেয়েকে বিয়েতে প্রয়োজনীয় জিনিস ভিন্ন আর কিছু দেয়নি, এমনকি বাড়িটাও ভবিষ্যতে এক সংঘের কাছে চলে যাবে। এ শুনে তিতির কান্নাকাটি করে অভিযোগ করলে সত্যব্রত বলেছে তুমি নিজের ডিসিশন যখন নিজে নিতে পারো তখন নিজের ভবিষ্যৎ নিজে করার মতন আত্মবিশ্বাস তো থাকা উচিত। তারপর সংসার থেকে যতটা পেরেছে বিচ্ছিন্ন রেখে বাঁচার অভ্যেস করেছে। অনেকবার সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে গেছে ফাল্গুনীকে, ফাল্গুনী তাতে আরও ক্ষিপ্ত হয়েছে, বলেছে ওকে পাগল বানিয়ে অন্য মেয়ের সঙ্গে বিয়ে করার পথ সুগম করছে সত্যব্রত। কিন্তু সাইকিয়াট্রিস্টের যে কটা কাউন্সিলিং হয়েছিল তাতে সত্যব্রত একটা সত্যের উদ্ঘাটন করতে পেরেছিল। মনোবিদকে সে জানিয়েছিল সে যখন মেয়ে ডেলিভারির সময় বাবা মার কাছে যায় তখন নিয়মিত দেখা করতে যেত না সত্যব্রত। সে সময় ফাল্গুনীর বাবা মেয়েকে বুঝিয়েছিলেন বরকে চোখে চোখে রাখতে হয়, নইলে পুরুষ মানুষের পা পিছলাতে বেশি সময় লাগে না। হয়তো আরও অনেক সন্দেহের বীজই সে সময় রোপণ করা হয়েছিল এক গর্ভবতী স্ত্রীর দুর্বল মনে। পরে নিজের শ্বশুর সম্পর্কে সত্যব্রত জেনেছে ভদ্রলোক নিজে দুশ্চরিত্র ছিলেন। এক বিবাহিত মহিলার সঙ্গে তার অবৈধ সম্পর্ক ছিল, শুধু নয় বহু মহিলার সঙ্গে তার সম্পর্ক ছিল। নিজের চরিত্র দিয়েই সে দুনিয়া বিচার করেছে এবং মেয়েকে শিক্ষা দিয়েছে, তাতে তছনছ হয়েছে সত্যব্রত। ফাল্গুনীর ওপর বিরক্ত হয়ে এক এক সময় অন্য মেয়ের সঙ্গে সম্পর্কে যেতেও ইচ্ছে হয়েছে ফাল্গুনীকে ডিভোর্স দিয়ে আবার বিয়ে করার, কিন্তু সত্যব্রত ভদ্রলোক, তাই আর আইন আদালত উকিলি জেরা কাদা ছেটাছেটিতে যেতে পারেনি। মনে হয়েছে লোকে জানলে কি বলবে, তারা যারা ওর ইঞ্জিনিয়ার হওয়ায় হিংসায় চলেছে, ওর চাকরির সফলতা যাদের ঘুম উড়েছে, তারা এসব শুনে আনন্দ পাবে, হাসবে। তার চাইতে একটু একটু করে বিষ পান করে লোকের কাছে নিজের সুখের ব্যানারটা নিয়ে ঘুরলে মন্দ কি? সত্যব্রতকে কুড়ে না ভীতু না কেবলই লোকের কথা ভেবেই পার করে দিল জীবনটা, তা নিয়ে সত্যব্রত অবশ্য ভাবেনি। একবার শুধু অফিস ফেরত কফি খেতে ঢুকে এক ক্যাফেতে দেখা হয়েছিল চিত্রার সঙ্গে। ও হেসে বলেছিল বহু বছর পরে দেখলাম, কেমন আছো?
ভালো, তোমার কি খবর? অমর কেমন আছে? সত্যব্রত প্রশ্ন করেছিল। জানি না, বহুকাল তার সঙ্গেও যোগাযোগ নেই, হেসে বলেছিল চিত্রা। হতবাক হয়েছিল সত্যব্রত। ওর মুখ দেখে বোধহয় তা স্পষ্ট বুঝতে পেরে হেসে ফেলেছিল চিত্রা। বলেছিল, এতে এত অবাক হওয়ার কি আছে? আমি কি প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম যে আমরণ অমরের স্পাই হয়ে থাকবো? না, তা নয়। আসলে আমার ধারণা ছিল তোমরা রিলেশনে আছো। রিলেশন বলতে যদি বোঝাতে চাও আমরা প্রেম করছিলাম তা ঠিকই, কিন্তু এর মানে তো এই নয় যে আমাদের মতামত পছন্দ এক না হলেও এবং একে অপরের প্রতি সম্মান কমে এলেও জোর করে প্রেমের দোহাই দিয়ে সে সম্পর্ক টেনে নিয়ে যেতে হবে। ওকে কিছু মানে অন্য কারো প্রতি? অমর ওয়াজ নট মাই কাপ অফ টি, ব্যাস এইটুকুই। বিয়ে করবে না? আরে আমি তো ম্যারিড। আরেক দফা চমকেছিল সত্যব্রত। বাঙালি মেয়েদের বিয়ের পরের যেমন সাজ পোশাক অন্তত তখনকার সময় হয়ে থাকতো তার কিছুই ছিল না। ও বলল, আমি এবং আমার বর মনে করি একে অপরের প্রতি বিশ্বাস আর সম্মান হলো সম্পর্কের ভিত। এর জন্য ওর আমাকে যেমন শাখা পলার সিঁদুরে বাঁধার প্রয়োজন নেই, আমারও তেমনি ওর প্রতি পদক্ষেপে চোখ রাখার প্রয়োজন নেই। যদি কখনো কারো মনে হয় একে অপরের মাঝে সব কেমন গুলিয়ে যাচ্ছে, তখন যে যার পথে হাঁটা দেবে। এই হলো আমাদের থিওরি, বুঝলে সতুদা? হ্যাঁ, এ থিওরি বহুকাল আগে চিত্রা শুনিয়ে থাকলেও নিজের জীবনে এর প্রয়োগ সত্যব্রত করতে পারেনি। বলতে গেলে নিজের পরাজয় স্বীকার করে সে জীবনকে পরিহার করেছে, বাঁচতে হয় বলে। গাড়ি থামলো বাড়ির মুখের কাছে। একটা দীর্ঘশ্বাস ফেলে ঘরে ঢুকলো সত্যব্রত। ইদানিং ফাল্গুনির সঙ্গে কোনো রকম কথাবার্তাই আর হয় না। বাড়িতে ঢুকতে ফাল্গুনি ওর পিছু পিছু ওর ঘর পর্যন্ত এসে দাঁড়ালো। জিজ্ঞেস করলো, এতক্ষণ কোথায় ছিলে? ওর দিকে না তাকিয়ে পোশাক ছাড়তে আরম্ভ করলো সত্যব্রত। ফাল্গুনি কিছুক্ষণ অপেক্ষা করলো। সত্যব্রত বাথরুমে গেলে সে পায়ে পায়ে ঘুরতে আরম্ভ করলো। মুখের দিকে তাকিয়ে কিছু বোঝার চেষ্টা করার পর বলল, কার কাছে গিয়েছিলে? কোনো নতুন মেয়ে মানুষ? তুমি কি কাউকে নিয়ে আলাদা থাকছো আজকাল? লাইট অফ করে সত্যব্রত শুয়ে পড়ল বিছানায়। কিছুক্ষণ অন্ধকারে দাঁড়িয়ে থেকে ফাল্গুনি ফিরে গেল ডাইনিং হলে। তারপর কাজের মেয়ে মালতীকে বলতে লাগলো চেঁচিয়ে, সব টাকা পয়সা সম্পত্তি কোনো এক মাগির নামে করে এবারই পর্যন্ত তাকে দান করেছে এমন ছোট লোক জানিস? কি কুক্ষণে দুশ্চরিত্রের সঙ্গে আমার কপাল পুড়েছিল কে জানে। আমার সব শেষ হয়ে গেল, আমার রূপ যৌবন শান্তি। সত্যব্রত ধাত ইদানিং ঘষা খেয়েছে। আগের মতন তেমন মসৃণ আর নেই। তাই সে আজকাল বেগে বিছানা থেকে উঠে আসে, তারপর কিছু প্রতিবাদী কথার পাটকেলও ছুড়ে দেয়। তাই কাজের লোকের কথা ভুলে সত্যব্রত ফেটে পড়ে, তোমার কপাল পুড়েছে তোমার কর্মগুণে। যে ললিতা বৌদি চরিত্র নিয়ে বলেছিলে, সে এখন নিজে রান্নার বিজনেস করে রেস্তোরাঁ খুলেছে। তার ছেলে, ছেলের বউ, মা বলতে অজ্ঞান। টুটুল যে গাড়িটা কিনেছে তার দাম 25 লক্ষ টাকা। সিনজিনি ইউকে রিসার্চ করছে, ওর বড় একজন ইঞ্জিনিয়ার। আমার সেই সেক্রেটারি মনে পড়ে মধুমতিকে, আজ মেয়ে জামাই নিয়ে সুখে আছে। ওর মেয়ে জামাই দুজনেই ডাক্তার। বন্ধুর বউ ইপসিতা আর বন্ধু এই 65 বছর বয়সেও হানিমুন করতে গেছে জুরি। আর তুমি দেখো, তুমি নিজেকে কোথায় এনে দাঁড় করিয়েছো, শুধু সন্দেহ আর সন্দেহ করে। দু চোখ জ্বলন্ত কয়লার মতো রাঙা হয়ে উঠেছে ফাল্গুনির। শ্বাস প্রশ্বাস ঘন ঘন পড়ছে। হাঁপ ধরা স্বরে বলল, তোমার তো বাইরের মেয়ে ছেলেদেরই ভালো লাগবে, কারণ তুমি দুশ্চরিত্র। তাই যদি সৎ হতে, তবে লোকে কে কি করছে না বলে তুমি আমায় কেমন রেখেছো তা নিয়ে কথা বলতে। হাত নেড়ে উত্তেজিত স্বরে সত্যব্রত বলে, কেউ কাউকে ভালো রাখতে পারে না ফাল্গুনি। আমাদের থট আমাদের ভালো রাখে। তোমার থট নোংরা, তাই তুমি নিজের নোংরা জগতে দমবন্ধ অবস্থায় ঘুরছো। কি কি বললে তুমি? আমি নোংরা? দুবেলা গীতা পড়ি আমি, গুরুদেবের নাম জপ করি, প্রতি সপ্তাহে মন্দির দর্শনে যাই, আমি নোংরা? হ্যাঁ ঠিক বলেছ, পাপীদের কাছে আমি নোংরাই। সত্যব্রত আর না দাঁড়িয়ে বেরিয়ে গেল বাড়ি থেকে। কুয়াশা ঢাকা রাত, বাইরেটা বেশ ঠান্ডা। সত্যব্রতর গায়ে একটা জ্যাকেট পর্যন্ত নেই। শোবার সময়কার সুতির আরামদায়ক পায়জামার পাঞ্জাবি, পা খালি, মাথায় হিম পড়ছে। বাড়ির সামনে রাস্তাটায় মিনিট দুয়েক দাঁড়িয়ে সত্যব্রত দেখল মাথা ভার হয়ে আসছে, নাকে ডগাটা জ্বলছে। গেলবার নিউমোনিয়ায় ভুগে 7 দিন হাসপাতালে ছিল। সে সময় প্রায় দিন জামাইয়ের মুখ দর্শন করতে হতো। ছেলেটা চিবিয়ে চিবিয়ে বলতো, শেষকালে নিজের লোকেই দেখে না, কারো ওপর নির্ভরশীল থাকা বড় দায়ের। তাই আর সাহসিকতা না দেখিয়ে সত্যব্রত ফিরে আসে ঘরে। ফাল্গুনি একইভাবে চেঁচিয়ে চলেছে, যাবে আর কোথায়? এত রাতে রাখেল ঘরে ঢুকতে দেবে না তাই তো? নাকি এখন তার বর রয়েছে ঘরে? নিজের দোষ ঢাকতে আমায় দোষী করা? যাবে কোথায়? আসতে তো সেই ঘরেই হবে। সত্যব্রত চোখ বুজে শোয়, কানে চাপায় বালিশ। সব মানুষকে দিনের শেষে ঘরেই আসতে হয়। ঘর ছাড়া সংসারে যায় কোথায়? কিন্তু যাদের ঘরেই রয়েছে অভিশাপ। সত্যব্রতর বিমলের বলা কথা মনে পড়ে। মনে পড়ে কাকলিকে, মনে পড়ে বিমলের বলা অবিনাশদার আশ্রমের কথা।
মনে পড়ে চিত্রা। ওর বর যে সাইকিয়াট্রিস্ট তা সেদিন জানতো না সত্যব্রত, জানলো আজ বিমলের মুখে। আগে জানলে কি ফাল্গুনীকে দেখাতো চিত্রার বরের কাছে? না, হয়তো তা পারতো না সত্যব্রত। কিছু কিছু মানুষের কাছে নিজেকে সুখী দেখানোটাই যেন একটা আবরণ, যা খুলে গেলে লজ্জার সীমা থাকে না। তাই এত অশান্তিতে থাকা সত্ত্বেও তা সত্যব্রত প্রকাশ করতে পারে না। লোকে ভাববে সত্যব্রত অসুখী, এই ভাবনায় নিজেকে কেমন বিবস্ত্র পায় সত্যব্রত। সত্যব্রত চরম অসুখী, কিন্তু লোকে ভাবে সুখী। এইখানেই একটা ফুল স্টপ আনতে চায় সে। চোখ বন্ধ করে তাই সত্যব্রত ঘুমোবার চেষ্টা করে। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।